খোলা বৈঠক আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে ক্রিয়াজগৎ থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তদন্তভার আগে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে। এবার আর.জি. কর মেডিকেল কলেজের হাসপাতালে নিরাপত্তাও গেল কেন্দ্রীয় বাহিনীদের হাতে। আর.জি. কর কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেনি কলকাতার হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখল না সুপ্রিম কোর্ট। 22শে আগস্টের মধ্যে সিবিআই এর কাছে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে সর্বোচ্চ আদালতে। আজই আর.জি. কর হাসপাতালে নিরাপত্তার দাবি। অন্যদিকে আজই দ্রুত বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা। শ্যামবাজারে আজ থেকে 5 দিন ধর্নায় বসেছে বিজেপি। সেই সঙ্গে আজই রাজ্য জুড়ে বিক্ষোভে থাকবে এসএফআই। নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে ক্রিয়াজগৎ থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর.জি. করের ঘটনায় নিজেদের ঘরের অস্তিত্ব সুখেন্দু শেখর রায়ের পরমুখ খুললেন জহর সরকার। বললেন, জেনে ভালো লাগছে সরকার সিট গঠন করেছে আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। আগেই করা উচিত ছিল। সিভিক ভলান্টিয়ার ও কিভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় এএসআই এর। বারবার বলছেন, আমি জানি না। এর মধ্যে সিবিআই পেয়ে গেল সঞ্জয় সম্পর্কে বিরাট তথ্য। সঞ্জয়ের থেকে কিভাবে তথ্য বের করে নেওয়া হচ্ছে? জানা যাচ্ছে, সঞ্জয়কে জেরার সময় তার সাইকো ত্যাগ করল মমতাকে আক্রমণ শুভেন্দুর। জাহাজ যখন ডুবছে মনে করলে সবচেয়ে আগে পালায়, তেমন কিছু ইঁদুর আছে। ত্যাগ করুন মমতাকে আক্রমণ শুভেন্দুর। দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ অনেকে সহ্য করতে পারছেন না বলে মদন মিত্র দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ অনেকে সহ্য করতে পারছেন না বললেন মদন মিত্র। আর.জি. করের ঘটনার প্রতিবাদে শিয়ালদায় বিক্ষোভ আইনজীবীদের। বাংলা টিভি। আর.জি. করের ঘটনায় প্রতিবাদে শিয়ালদার বিক্ষোভ আইনজীবীদের। জেলায় জনগণকে হালকা করে নিলে চলবে না, আর.জি. করের ঘটনায় মন্তব্য মদনের। জনজাগরণকে হালকা করে নিলে চলবে না, আর.জি. করের ঘটনায় মন্তব্য মদনের। সুপ্রিম কোর্টের নির্দেশে আর.জি. করের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এলেন সিআইএসএফ এর ডিআইজি। হাসপাতাল এবং হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ। হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় রূপরেখা ঠিক করতে কথা বললেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখলে জরুরি বিভাগ। 14 আগস্ট রাতে ভাঙচুর করা হয় জরুরি বিভাগের। পাপনের পদত্যাগ। বিসিবির নতুন সভাপতি ফারুক। পুলিশে বড় রদবদল। তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। বাংলাদেশের পুলিশের বড় ধরনের রদবদল হয়েছে। রাতভর অভিযান চালানো হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল মালিকানাধীন ভবনে। এদিকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দিনের ঘটনাপ্রবাহ শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভের হত্যা ও সংহিতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। আগে শাকিল আহমেদ ও ফারজানা রূপা গ্রেফতার হয়েছে হত্যা মামলায়। সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে একটি হত্যা মামলার গ্রেফতারে দেখে শাকিল আহমেদ 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান এবং ফারজানা রূপা সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক। বুধবার দুপুরের এই সংবাদটি দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বলে বিবিসি বাংলাকে জানানো বিমানবন্দরের নিরাপত্তা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক ডিবিতে হস্তান্তর করে। উত্তরা পূর্ব থানায় আজই দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় ডিএমপির গণমাধ্যম শাখা। সরকার পতনের পর তাদের দুজনকেই চাকরিচ্যুত করে 71 টেলিভিশনের কর্তৃপক্ষ। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে কেউ বিভিন্ন অনাকাঙ্ক্ষী কাজ করার চেষ্টা করেছে উল্লেখ করে এই ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বুধবার বাহিনীটির পক্ষ থেকে এই ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় স্বাস্থ্যশ্রী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে
সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিং মল ও দোকানের তল্লাশি চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া এই ধরনের কোনো অভিযান পরিচালনা করে না বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এর প্রেক্ষাপটে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। আজ হাসপাতাল থেকে ফিরছেন খালেদা জিয়া। প্রেস ইউনিয়নের বার্তা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন আজ। বিএনপি চেয়ারপারসন প্রেস ইউনিয়ন থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেস ইউনিয়নের বার্তায় বলা হয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়। গত ৭ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অফ হাজেন ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। অসুস্থতা ও করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশে তাকে শর্ত সাপেক্ষ মুক্তি দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় চিকিৎসক এবং দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করা হলেও অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। সেই প্রেক্ষাপটে দেশে তার চিকিৎসা চলছিল। 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরের দিন রাষ্ট্রপতির তরফে মিস জিয়ার দণ্ড ও মওকুফ করা হয়। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসল জমি। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এইসব জায়গায়। এমনই পরিস্থিতিতে এইসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতির এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবিলা দপ্তর। এমনই পরিস্থিতিতে ভারতের ত্রিপুরায় ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার প্রশাসক তরিৎ কান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। ফেনী নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন, এই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার পরিকল্পনা আর বাইরে। এখন অনেকে মানুষ পানিতে আটকা পড়ে রয়েছে, তাদেরকে উদ্ধার করার কাজ শুরু করেছে সেনাবাহিনী, কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর পানির বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিবিসি বাংলাকে বলেন, খোয়াইধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ার নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বন্যায় আটকে পড়াদের উদ্ধার সেনাবাহিনীর, কোস্টগার্ডকে মাঠে নামতে দেখতে 1000 সাবস্ক্রাইব। কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করুন, লাইক করুন। ভালো লাগলে ভালো থাকবেন। এবিপি বাংলা টিভি। নমস্কার। আবার আসছি পরবর্তী সংবাদ নিয়ে। এখনই রোদ ঝলমলে আবহাওয়া নয়, দক্ষিণবঙ্গে আরও কতদিন চলবে বৃষ্টি পূর্বাভাস। বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ রয়েছে। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে রয়েছে ঘূর্ণিঝড়। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ রয়েছে। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে রয়েছে ঘূর্ণিঝড়। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার অবধি বৃষ্টির পূর্বাভাস থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা জেলায়। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের প্রভাবে 2-1 পলসা হালকা থেকে মাঝারি
নিম্নচাপের প্রভাবে 2-1 পয়সা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রজনিত অস্তিত্বও থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। পশ্চিমের দিকে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর 24 পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি? বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কামপিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং মালদা জেলাতে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। তবে কোনো ক্ষেত্রে বিশেষ সতর্কতার বার্তা দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও আবহাওয়া একই হাল। আবহাওয়া দপ্তর বলেছেন, দিনভর আকাশ থাকবে মেঘলা। এই বৃষ্টির জন্য দায়ী মৌসুমী অক্ষরেখা, যেটা দীঘা এবং বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে, এর অভিমুখ উড়িষ্যা। এই দুই জোড়া ফালার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি ভিজবে। তবে উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আবার ফিরে আসছি পরবর্তী সংবাদ নিয়ে। নমস্কার।